আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাম্প্রতিক একটি বক্তব্যে সারা দেশে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে। রাজনৈতিক দলগুলো দীর্ঘদিন ধরে যে আশা নিয়ে আকাঙ্ক্ষা নিয়ে এই সরকারের দিকে তাকিয়েছিল এবং নির্বাচন সংক্রান্ত বিষয়ে তাদের যে আশঙ্কা ছিল বা ভয় ছিল বা আতঙ্ক ছিল, সেই আতঙ্ক ডক্টর মোহাম্মদ ইউনূসের এই বক্তব্যের ফলে বা সাম্প্রতিক কথার ফলে একেবারে বহু গুণে বেড়ে গিয়েছে। নম্বর ওয়ান। নাম্বার টু হলো যে নির্বাচন নিয়ে জনমনে যে আশা ছিল যে তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার যারা যে নামই ডাকেন না কেন, ডক্টর মোহাম্মদ ইউনূস একটা ঘোষণা দেবেন, একটা ডেফিনিট অ্যান্ড পয়েন্টিভ যে সময়, এটি তিনি নির্ধারণ করবেন যে আমরা আসলে এতদিন থাকতে চাই। তো রাজনৈতিক দলগুলো মূলত যৌক্তিকভাবে তারা 1 বছর সময় বা 1.5 বছর সময় দেওয়ার জন্য মানসিকভাবে তারা প্রস্তুত ছিল এবং সেনাপ্রধান তার বক্তব্যে যে 18 মাস সময়ের কথা বলেছিলেন যে এর মধ্যে নির্বাচন হওয়া উচিত। তো ওর মধ্যে মূলত রাজনৈতিক দলগুলো একটা আশার বাণী তারা দেখেছিল, যদিও বিএনপির মতো রাজনৈতিক দলের জন্য 18 মাস একটা মহাপরীক্ষা। এই নির্বাচন নিয়ে, তারপরে নির্বাচন সময় নিয়ে, তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদকাল নিয়ে রাজনৈতিক দলগুলোর যে কথাবার্তা চলছিল, সেই জায়গাটাতে অতি সম্প্রতি ডক্টর মোহাম্মদ ইউনূস তার একটি সাক্ষাৎকার, তা আবার আল জাজিরার সঙ্গে। তো সেই সাক্ষাৎকারে তিনি বলে দিয়েছেন যে একেবারে ডাইরেক্টলি, এর চেয়ে আর স্পষ্ট থাকে না, যে মোটামুটি 4 বছর তারা থাকার প্ল্যান করছেন। এর আগেও হতে পারে যদি রাজনৈতিক দলগুলো বলে। তো এখানে মূল ব্যাপার হলো যে তোমরা যদি আন্দোলন করতে পারো, কোমরে যদি জোর থাকে, বিদ্রোহ করতে পারো, বিপ্লব করতে পারো, প্রতি বিপ্লব করতে পারো, তাহলে আমাদের আপত্তি নেই, আমরা চলে যাব। এর আগেও হতে পারে। কিন্তু যে সমস্যাটা হবে সেটা হলো এই যে 4 বছর মেয়াদ, এটা যে 8 বছর হবে না বা 9 বছর হবে না, এই কথাটা কিন্তু তিনি বলছেন না। আর এখানে যে ভয়টা থেকে যাচ্ছে সেটা হলো যে আপনি অতীতে বিভিন্ন সময় দেখবেন যে এখানে ধরুন এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে সেটটা আছে, সেই সেটটা চেঞ্জ হয়ে গেল 1 বছর পরে বা 4 বছর পরে, আবার নতুন আরেকটা সেট এলো এবং এই যে এলোমেলো অবস্থার মধ্যে তারা বললো ঠিক আছে আমরা 6 মাসের মধ্যে দেবো, আবার 6 মাস পরে বললো যে না 6 মাসে তো হচ্ছে না, 2 বছর পরে দেবো। এইভাবে যদি 10 বছর চলে, এখন মির্জা ফখরুল সাহেবের বয়স কত বছর? আমার বয়সে তো তখন 10 বছর পরে 70 বছর হয়ে যাবে। রাজনীতি করা তো দূরের কথা। তখন একেবারে আমি আজকে 10 বছর আগে আমার যে প্রাণশক্তি ছিল, এখন এই বর্তমান অবস্থাতে সেই 10 বছর আগের যে চিন্তা চেতনা, প্রাণশক্তি, এটা তো কল্পনাই করা যায় না এখন জায়গাতে। তো এইরকম একটা অবস্থা যখন চলছে, তখন ডক্টর মোহাম্মদ ইউনূসের যে এই যে বক্তব্য যে 4 বছর সময় নিতে পারে, এটা পুরো রাজনীতির যে অঙ্গন, সে অঙ্গনকে এলোমেলো ঘোলাটে করে ফেলেছে। এখানে একটা জিনিস বুঝতে হবে যে যারা রাজনীতি করেন তারা অনেক গভীর জলের মাছ। তাদের যে নেগোসিয়েশন পাওয়ার, তাদের যে অ্যাডাপশন পাওয়ার, টিকে থাকার যে ক্ষমতা, প্রকৃতির অন্য কোনো শ্রেণী পেশার নেই। একজন রাজনীতিবিদ, আপনি গিয়ে দেখুন এই যে এখন পলক, আনিসুল হক, এই যে আওয়ামী লীগের যে সমস্ত লোকদেরকে গ্রেপ্তার করা হয়েছে, তো প্রথম তাদেরকে ডিম মারা হলো, ফ্লাইং কিক মারা হলো, অনেক কিছু করা হয়েছে। কিন্তু আজকে দেখেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদেরকে উপস্থাপনা করা হয়েছে, তাদেরকে আনা হয়েছে এখানে শুনানির জন্য। তো আমি অবাক হয়ে গেলাম যে তাদের কেতাদুরস্ত পোশাক, মুখে হাসি হাসি ভাব, ভাবলেশহীন একটা অবস্থা, এবং সেজে গুজে একেবারে প্রস্তুত হয়ে আসছেন। এবং বিশেষ করে হাসানুল হক ইনু এবং রাশেদ খান মেননের মতো প্রাজ্ঞ নেতা, তাদের যে ব্যক্তিত্ব, এমনভাবে তারা ওখানে পুলিশ কর্মকর্তা বা সবার দিকে তাকালেন যে পুলিশ কর্মকর্তারা ওই যে তাদের চাহনি, সেই চাহনির বাইরে গিয়ে তাদের হাতটা ধরবে, হ্যান্ডকাপ পরাবে বা তাদের সঙ্গে একটু ভাবসাব দেখাবে, এই সুযোগই তারা কিন্তু পেল না। দিস ইজ এ পলিটিক্যাল ক্যারেক্টারিস্টিক্স। রাজনৈতিক দল, রাজনৈতিক ব্যক্তিত্বদের এই ধরনের একটা অ্যাডাপশন পাওয়ার থাকে। তারা যে কোনো পরিস্থিতিতে এক হয়ে যেতে পারে, নিজেরা মারামারি করে আবার 1 মিনিটের মধ্যে এক হতে পারে। 111-এর সময় দেখবেন বিএনপি আওয়ামী লীগের মধ্যে কীভাবে তারা ঐক্যবদ্ধ হয়ে গেল। তো কাজেই এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস যে শব্দ বোমা প্রয়োগ করলেন বা যে কথা তিনি বললেন, এটার প্রেক্ষিতে নিশ্চিতভাবে রাজপথ গরম হয়ে যাবে এবং এটা আপনাদেরকে 15 দিন অপেক্ষা করতে হবে না। অর্থাৎ এরপর যদি উনি বলেনও 6 মাস পরে নির্বাচন দেব বা 3 মাস পরে নির্বাচন দেব, এই বিশ্বাস আর তিনি অর্জন করতে পারবেন না। আলটিমেটলি তার যে কমিটমেন্ট, তার যে আচরণ বা তার সম্পর্কে মানুষের যে চিন্তা চেতনা ছিল, এই জায়গাটা আঘাতপ্রাপ্ত হয়েছে। যেমন তিনি অনেকে দাওয়াত করেছেন, তো অনেকের সঙ্গে কথা বলেছেন, কিন্তু যারা গিয়েছেন তারা কেউ মুগ্ধ হয়ে আসেননি, খুশি হয়ে আসেননি। মনে হয়েছে এটা একটা ফর্মাল একটা মেশিনের সাথে কথা বলছেন, না আছে আপ্যায়ন, না আছে আন্তরিকতা, না আছে কোনো কিছু। তিনি তার কথা বলছেন, জাস্ট ওনার সঙ্গে একটা দেখা হলো, ফর্মাল মিটিং হলো। কিন্তু সত্যিকার অর্থে একটা নেগোসিয়েশন বলতে যা বোঝায়, এটি কোনো রাজনৈতিক দলের সঙ্গে, কোনো ব্যক্তির সঙ্গে,
কোনো সংগঠনের সঙ্গে এখনো পর্যন্ত হয়নি। এবং এমনকি উনি যে সাক্ষাৎকারগুলো দিয়েছেন, প্রথম আলোতে দিয়েছেন, নিউ ইয়র্ক টাইমসে দিয়েছেন, তারপর আল জাজিরের সাক্ষাৎকারটা তো আমি পুরো শুনলাম। সেখানে তার শব্দচয়ন, বডি ল্যাঙ্গুয়েজ, কথা বলার ভঙ্গি, এরপরে তার যে ডেলিভার, তারপরে কথার পিঠে কথা, এই জিনিসগুলো স্মার্টলি তো হয়নি, এটাকে খ্যাত বলতে পারবেন না। মানে আল জাজিরের মতো একটা টেলিভিশনের সিনিয়র সাংবাদিকের সঙ্গে সরকার প্রধান হিসেবে বক্তব্য দেওয়ার জন্য কি ধরনের ম্যাচুরিটি দরকার, যেটি আনোয়ার ইব্রাহিমের আছে, যেটি ইমরান খানের ছিল, কিংবা নরেন্দ্র মোদী সাহেবের আছে। তো সেই সাক্ষাৎগুলোর সঙ্গে যদি আপনি ওনার সেই সাক্ষাৎকার, ওনার সেই যাকে বলা হয় মেকআপ, গেট আপ, এই জিনিসগুলো দেখেন, আপনার কাছে মনে হবে, আপনি তখনই বুঝতে পারবেন যে রাষ্ট্র আসলে কীভাবে চলছে এবং ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে। আমরা চাই আমাদের দেশটা ভালো থাকুক। অনেক কষ্টের পর আমরা একটা বিজয় পেয়েছি, সেই বিজয়ের সুফল আমরা ভোগ করি। আমাদের তরুণ প্রজন্মের যে সকল বন্ধু তারা রক্ত দিয়ে এই বিপ্লবকে মহিমান্বিত করেছেন, তাদের জীবন সার্থক হোক, এবং যারা শহীদ হয়েছেন তাদের সেই শহীদি রক্ত যেন আমাদেরকে বেঈমান না বানিয়ে ফেলে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।